নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। ডিসেম্বরের মধ্যেই হতে হবে ভোট। তারেক রহমান তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল। দুদকের মামলায় খালাস পেলেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা বলছেন আইনজীবীরা। 14 বছর পর কারামুক্ত জামায়াত নেতা ATM আজহার জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের বিচার দাবি। সচিবালয় সহ সারা দেশের সরকারি অফিসে প্রতিদিন সকালে 1 ঘণ্টা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ঐক্য ফোরামে। আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি NTV সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণ ও রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কারো কারো সরকারে থাকার ইচ্ছা থাকলে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুন। ইমরুল আহসানের রিপোর্ট। কাকরাইল মসজিদ থেকে আরামবাগ, ফকিরের পোল মোড় থেকে দৈনিক বাংলা মোড়, নাইটেঙ্গেল থেকে বিজয়নগর, মানুষে মানুষে সয়লাভ। বিএনপির 3 সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ ঘিরে এমন উপস্থিতি। সবার কণ্ঠে ছিল জাতীয় নির্বাচনের দাবি। কয়েক লাখ মানুষের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তরুণ সমাজের জন্য বিএনপির নেওয়া পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় গেলে এসব প্রতিশ্রুতির সবই বাস্তবায়ন করা হবে। গড়ে তোলা হবে 71-এর মুক্তিযুদ্ধ থেকে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। নির্বাচন নিয়ে তার দলের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। সংস্কারের আড়ালে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, কারো ক্ষমতার লোভ থাকলে জনগণের ভোটে আসতে হবে। গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতায় অন্তর্বর্তী সরকারের পুঁজি, এমন মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানান তিনি। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। সরকারের কোনো আচরণ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে মিল রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান বলেন, অন্য কারো নয়, সবার আগে দেখতে হবে দেশের স্বার্থ। প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও নেতাকর্মীদের ভোটের জন্য প্রস্তুত করছে বিএনপি।
তারই অংশ হিসেবে দলটির ৩ সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের এই কর্মসূচি। পাশাপাশি 4 কোটি নতুন ভোটারকে তাদের রাজনীতির প্রতি আকৃষ্ট করতে চায় বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ আজ এ রায় দেন। রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে বিগত সরকার এসব মামলা সাজা দিয়েছিল। হাসান জাবেদের রিপোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 2টি ধারায় মোট 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সে সময় জুবাইদা রহমান দেশের বাইরে ছিলেন। দীর্ঘ 17 বছর পর গত 6 মে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। 14 মে দুদকের মামলার সাজা থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন তিনি। সেই আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে জামিন দেয় হাইকোর্ট। আপিলের উপর 2 দিন শুনানি শেষে বুধবার তারেক রহমান এবং জুবাইদা রহমানকে খালাস দেয় আদালত। আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। বেগম জিয়া এবং তার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তা প্রতিটি মামলার রায়ে প্রমাণ হচ্ছে বলে মনে করেন তাদের আইনজীবীরা। ম্যাডাম খালেদা জিয়া যে কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। উইদাউট এনি বেসিস, কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। 2007 সালের 26শে সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন, দুদক। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জুডিশিয়ালি কিলিং হয়েছে দাবি করে কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কারাগার থেকে মুক্ত হয়ে রাজধানী শাহবাগে দলের আয়োজনে শোকরানা সমাবেশে তিনি একথা বলেন। এ সময় ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 14 বছর 4 দেয়ালে বন্দিদশা থেকে মুক্ত হলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। পিজি হাসপাতালে তাকে শুভেচ্ছা জানান দলটির আমির শফিকুর রহমান। সঙ্গে অগণিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। নেতাকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে অভিযোগ থেকে মঙ্গলবার তাকে খালাস দেয় আপিল বিভাগ। মুক্ত হয়ে শাহবাগে শোকরানা সমাবেশে অংশ নেন এটিএম আজহার। যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই। আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, এর চেয়ে সর্ববড় পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা সবাই রাখবেন। এ সময় তিনি দাবি করেন জামাতে ইসলামী করার কারণে তাকে মানবতা বিরোধী মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে, তাদেরকে বিচার করা হোক। নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। দলটির আমির শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে, মোটেই না। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায়
সরকারের পতন হয়েছে। আমরা এই ক্রেডিট, মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান আজহারুল ইসলাম। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারে গৃহীত সংস্কার উদ্যোগ এগিয়ে নিয়ে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় আজ বিকেল 5টায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা টোকিও সফরের সূচনা হয়। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে জানান, বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তাদের নিজ আবাস রাখাইনে সম্মানজনকভাবে প্রত্যাবর্তনে জাপানের সহযোগিতা চান। 4 দিনের সরকারি সফরে আজ দুপুরে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। 30তম নিক্কেই ফোরামে যোগদান এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার 1446 হিজরি সনে জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসে 10 তারিখ অর্থাৎ 7 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এর সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এর আগে মঙ্গলবার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে বুধবার জিলহজ মাস শুরু হচ্ছে। দেশটিতে 6 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। রাজধানীর হাতিঝিল থানার অস্ত্র আইনের একটি মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলীকে 8 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়াও অন্য 3 জনের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানা পুলিশের উপপরিদর্শক রিয়াদ আহমেদ। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, MAS শরীফ ও মোহাম্মদ আরাফাত ইবনে মাসুদ। রিমান্ড আবেদনে বলা হয়, 2001 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 23 জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। আসামিরা বিভিন্ন মামলায় সাজা পেয়ে সাজা ভোগ করা অবস্থায় 2024 সালে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর জেল থেকে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন সচিবালয়ে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলবে। একই সাথে সারা দেশের সরকারি কার্যালয়েও চলবে এই কর্মসূচি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গেল 4 দিন ধরে কর্মচারীদের বিক্ষোভে উত্তাল ছিল সচিবালয়। তবে আলোচনার আশ্বাসে বুধবার আন্দোলন ছিল স্থগিত, সচিবালয়ের কর্মকাণ্ডও ছিল স্বাভাবিক দিনের মতো। সকালে মন্ত্রিপরিষদ সচিবের সাথে সাক্ষাৎ করেন কর্মচারীদের দাবি দেওয়া পর্যালোচনায় 7 জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর তাকে এ বিষয়ে অবহিত করার আশ্বাস দেন মন্ত্রিপরিষদ সচিব। স্যারের পক্ষ তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা দেশে নেই। স্যার বলছে যে পরবর্তী পদক্ষেপ উনি নেবেন। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। মানে ঈদের আগে কি কোনো, উনি 31 তারিখে তো ফেরার কথা, আসার পরে। এরপর বৈঠকে বসেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। দুপুর 2টায় সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন পরবর্তী কর্মসূচির। এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে, অব্যাহত থাকবে। মাঠ পর্যায়ে ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস সময়ে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাদের ভালো মন্দ কোনো অগ্রগতি নেই এবং আমাদের এই আলোচনার জন্য যে একটা কমিটি গঠন করেছিলেন সেই আলোচনার তারা ক্যাবিনেট সচিবের কাছে তাদের বিষয়টা তারা জানিয়ে এসেছেন। আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিল না হলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং সারা দেশের সরকারি কার্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সিলেট সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর লালমনিরহাটে বিজিবির শক্ত অবস্থানের কারণে ৫৮ জনকে পুশিন করতে ব্যর্থ হয়েছে বিএসএফ। বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুর সীমান্তে মিনাটিলা, শ্রীপুর ও সুনামগঞ্জে নোয়াকোট সীমান্ত দিয়ে কয়েকটি দলে ভাগ করে ৮২ জনকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দল অনুপ্রবেশকারীদের আটক করে। এদের মধ্যে ৩০ শিশু, ২৭ নারী ও ২৫ জন পুরুষ রয়েছে। এদিকে ভোরে লালমনিরহাটে কয়েকটি সীমান্ত দিয়ে ৫৮ জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, কাঁটা তারে বেড়া খুলে বাংলাদেশে ঠেলে দেয়া লোকজন ভারতের আসামের বাসিন্দা। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আপনারা তো বাংলাদেশের নাগরিক না? আমরা ঘরে যাইতে চাই। সরকারের বাস করে দুই করে জানিয়ে ফাটাইছে। ওনা ধরে না আপনারা থাকতে আমার বাংলাদেশে অনেক দিছে। আমরা এই জায়গা জীবন দিকে আমার জায়গা চিনি না। এলাকায় মাইকিং করা হয়েছে, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আরও ৬২ পয়েন্ট হারালো দেশের বৃহত্তম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর মূল্যসূচক। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। মঙ্গলবার সূচক ছিল ৪,৬৭৮ পয়েন্টে, ৬২ পয়েন্ট কমে বুধবার দাঁড়িয়েছে ৪,৬১৫ পয়েন্টে। লেনদেনও কিছুটা কমে হয়েছে ২৬৪ কোটি ৯৮ লাখ টাকার। লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৫টি শেয়ার দর হারায়। প্রতিষ্ঠান ও ফান্ড মিলিয়ে আগের দরে লেনদেন হয় ৪০টির, আর বৃদ্ধি পায় ৬৩ প্রতিষ্ঠানের শেয়ার দাম। ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট, ফুওয়াং ফুড ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড। অন্যদিকে শেয়ারের দর হারানোর শীর্ষে রয়েছে এনআরবি ব্যাংক, এসিএমএল লেকচার ইকুইটি ফান্ড ও ইসলামিক ফাইন্যান্স। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে লালমনিরহাটে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার ৫ উপজেলা ছোট বড় বিভিন্ন হাটে নানা আকৃতির প্রচুর গরু উঠতে শুরু করেছে। এসব হাটে আসা হৃষ্টপুষ্ট গরু প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করা হয়েছে বলে দাবি চাষিদের। তারা আরও জানান, ক্ষতিকারক কোনো ইনজেকশন পুশ করে মোটা করা হয়নি। ক্রেতা উপস্থিতি কিছুটা কম হলেও দিন যতই ঘনিয়ে আসবে ক্রেতাদের আনাগোনা বাড়বে বলে ব্যবসায়ীদের আশা। সীমান্তবর্তী জেলা হওয়ার পরও হাটে নেই কোনো ভারতীয় গরু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এসব হাটে থেকে গবাদি পশু কিনে নিয়ে যাচ্ছেন। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। ডিসেম্বরের মধ্যে হতে হবে ভোট। তারেক রহমান তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল। দুদকের মামলায় খালাস পেলেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা, বলছেন আইনজীবীরা। 14 বছর পর কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের বিচার দাবি। সচিবালয় সহ সারা দেশের সরকারি অফিসে প্রতিদিন সকালে 1 ঘণ্টা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ঐক্য ফোরামে।